প্রিভিয়াস ভিডিওতে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছিলাম টেস্টিস। আজকে আমরা ওভারঅল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিসকাস করব। তো উম, এখানে বলার বিষয় যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে নিয়েছিলাম। একটা হচ্ছে প্রাইমারি, আর একটা অ্যাক্সেসরি আর সেকেন্ডারি। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কোনগুলো? যারা গ্যামেটোজেনেসিস করে। এটা প্রিভিয়াস ভিডিওতে আমি ডিসকাস করেছি আগে। গ্যামেটোজেনেসিস আর গ্যামেট ফর্মেশন, গ্যামেট প্রোডাকশন করে। আর যারা সেক্স হরমোন রিলিজ করে, মেলদের ক্ষেত্রে এটা হচ্ছে টেস্টিস। মেলদের ক্ষেত্রে এটা হচ্ছে টেস্টিস। স্পার্ম প্রোডাকশন করে, গ্যামেট স্পার্ম প্রোডাকশন করে। আর কি করে? টেস্টোস্টেরন সিক্রিট করে। টেস্টোস্টেরন সিক্রিট করে। অ্যাক্সেসরি আর সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান কারা? অ্যাক্সেসরি আর সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে এরা ইদার কিছু সিক্রিশন করবে, অর গ্যামেটের ট্রান্সফার করবে, অর ডিরেক্ট কপুলেশন হেল্প করবে। এর মধ্যে বেশ কিছু ডাক্ট থাকে, কিছু নালী থাকে, আর থাকে কিছু গ্ল্যান্ড, আর আছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এক্সটার্নাল জেনিটালিয়া, যেটাকে আমরা কি নামে রাখি? পেনিস। ওকে। তো ওভারঅল আমরা আজকে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ডিসকাস করব। চলো। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, দেখো, একটা সিম্পল আমি ছবি দেখাচ্ছি, কারণ এখানকার ডায়াগ্রামটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা আগে পড়েছি ওভাল শেপের এরকম টেস্টিস হয়। এরকম ওভাল শেপের টেস্টিস, পেয়ার অফ টেস্টিস থাকে। আমি একটা পার্ট দেখাচ্ছি একই রকম। এই সাইডে রয়েছে, এটা হচ্ছে টেস্টিস। টেস্টিসের ইন্টারনাল স্ট্রাকচার কিরকম সেটা পড়েছি। টেস্টিস যার সাথে কানেক্টেড থাকে এরকম ধরনের একটা স্ট্রাকচার, এটাকে আমরা কি বলে রাখি? এপিডিডাইমিস। ইজ কল্ড এপিডিডাইমিস। ডাইমিস প্রিভিয়াস ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। টেস্টিস হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, আর এপিডিডাইমিস ডাক্ট লাইক, এটা হচ্ছে সেকেন্ডারি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এপিডিডাইমিস? 6 to 8 আওয়ার স্পার্মস কে স্টোর করতে পারে, আর ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি অফ স্পার্মস টেক্স প্লেস হেয়ার। এটা এপিডাইমিসের ফাংশন। ওভারঅল এই দুটোকে আমরা টেস্টিকল বলতে পারি। বেস অফ দ্য এপিডিডাইমিস, এপিডাইমিসের বেস থেকে এরকম ধরনের একটা ডাক্ট রিলিজ হয়। এই যে ডাক্ট স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এই যে নালীর মতো অংশ। ঠিক আছে? এই এপিডিডামিসটা কিন্তু বড় হয় একটু, মানে আমরা হয়তো ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিই। চলো, আচ্ছা, এটাকে একটু বড় করে দেখি। আচ্ছা, এই হচ্ছে এপিডিডাইমিস। এর বেস থেকে যে ফাইন টিউবুলার স্ট্রাকচার রিলিজ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ভাস ডিফারেন্স। এটাকে আমরা বলে থাকি ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ভাস ডিফারেন্স? কন্ডাকশন অফ স্পার্ম। ভাস ডিফারেন্সের মধ্যে দিয়ে স্পার্মের কন্ডাকশন হয়। এখান থেকে যে স্পার্ম রিলিজ হয়, এটা এখানে গিয়ে এই ভাস ডিফারেন্স দিয়ে স্পার্ম কন্ডাকশন হয়। এবার দেখো, বোথ সাইড, এটা কিন্তু এদিকেও আছে। এবার কি হয়? এই ভাস ডিফারেন্স, এই ঠিক এই জায়গাটায় এখানে আরেকটা ডাক্ট এর সঙ্গে কানেক্টেড হয়। এখানে আরেকটা ডাক্ট থাকে, নট অনলি ডাক্ট, এখানে একটা না গ্ল্যান্ড থাকে। এটা ওভারল্যাপ করে আছে কিন্তু, এটা ওভারল্যাপ করে আছে, এর সাথে মার্জ করেনি। এই যে
একটা স্পেশাল টাইপ অফ গ্ল্যান্ড বলেছিলাম, কিছু ডাক্ট থাকে আর কিছু গ্ল্যান্ড থাকে, অ্যাক্সেসরি গ্ল্যান্ড, দিস আর দ্য অ্যাক্সেসরি গ্ল্যান্ড। দিস গ্ল্যান্ড, ব্লু কালারের যেটা দেখিয়েছি, কল্ড সেমিনাল ভেসিকল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। এবার আমি একটা সাইড দেখাচ্ছি, একদম সেম স্ট্রাকচার এইদিকেও থাকে কিন্তু। তাহলে ভার্স ডিফারেন্স দুটো আছে, টেস্টিস দুটো, এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকলও দুটো থাকে। এবার ঠিক এই জায়গাটায় দেখো, সেমিনাল ভেসিকলের ডাক্ট আর ভাস ডিফারেন্সের ডাক্ট একটা জায়গায় কিন্তু কানেক্টেড হয়ে গেছে, এই জায়গায় কানেক্টেড হয়ে গেছে। এই পর্যন্ত এখানে ভাস ডিফারেন্স আসলো। এবার এখানে কি দেখতে পাচ্ছি, একটা কমন ডাক্ট। এই ডাক্টটা কিন্তু একটা কমন ডাক্ট, খেয়াল করে দেখো। এটা ভাস ডিফারেন্স আর সেমিনাল ভেসিকল কানেক্ট হয়ে গেছে। দিস ডাক্ট ইজ কল্ড ইজাকুলেটরি ডাক্ট। তো এই ডাক্টটাকে কি বলা হয়, এটাকে এইদিকে দেখাই। কি বলা হয় এটাকে, ইজাকুলেটরি ডাক্ট। ইজাকিউলেটরি ডাক্ট। চলো আমরা কিছু ফাংশন দেখি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেমিনাল ভেসিকল? দেখো, সেমিনাল ভেসিকলস থেকে যেটা রিলিজ হয় না, এটাকে সেমিনাল ফ্লুইড বলে। সেমিনাল ভেসিকলস থেকে কি রিলিজ হয়? গ্ল্যান্ড তো কিছু সিক্রিট করবে, এটা সেমিনাল ফ্লুইড রিলিজ করে। এই সেমিনাল ফ্লুইডের মধ্যে কিছু ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট থাকে। কি কি কনস্টিটিউয়েন্ট থাকে? এখানে থাকে ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এক্সেট্রা। আয়ন থাকে। আর থাকে কি, ফ্রুক্টোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রুক্টোজ এটা স্পামকে নারিশমেন্ট দেয়। আর কিছু সাইট্রেট আর সাইট্রিক অ্যাসিড থাকে। আদার্স কিছু সুক্রোজও থাকে, কিন্তু এই ফ্রুক্টোজটা মোর ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। তাহলে এখান থেকে যে রিলিজ হয় সেমিনাল ফ্লুইড, সেই সেমিনাল ফ্লুইডের মধ্যে কি থাকে, এই সমস্ত কনস্টিটিউয়েন্ট গুলো থাকে। তার মানে ইজাকুলেটরি ডাক্টের মধ্যে কি পাওয়া যায়? শুধু কি স্পাম পাওয়া যায় না, এর মধ্যে সেমিনাল ফ্লুইডও পাওয়া যায়, মানে যেটাকে আমরা সিমেন বলি, স্পাম প্লাস আদার্স কিছু। এটা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। এই ইজাকুলেটরি ডাক্ট যার সাথে গিয়ে মার্চ করে, এই যে এই জায়গাটা যে মার্চ করে, ইজাকুলেটরি ডাক্ট এখানে যে মার্চ করছে। এবার এখানে দেখো, এই দিকেও কিন্তু সেম ঘটনা। এখানেও কিন্তু আবার একটা, এই সাইডেও কিন্তু ইজাকুলেটরি ডাক্ট আছে, একদম সেম স্ট্রাকচার দেখাচ্ছি না, এইদিকেও তাই। এটা যার সাথে গিয়ে মার্চ করলো, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা আসছে, এটা না ইউরেথ্রা। এইটা হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা মানে এখান দিয়ে ইউরিন পাস হয়। তো একটা কমন জায়গা যেখানে ইউরিন পাস হয়, তার সাথে গিয়ে ইজাকুলেটরি ডাক্ট, বোথ সাইড, এদিকেও ইজাকুলেটরি ডাক্ট দেখতে পাচ্ছ একই রকম। এইদিকে ইজাকুলেটরি ডাক্ট থাকবে, ওয়াজ ডিফারেন্স থাকবে, সেমিনাল ভেসিকলস থাকবে, কানেক্টেড হয়েছে। তো এই যে কমন ট্র্যাকটা তৈরি হলো না, এই যে কমন ট্র্যাকটা তৈরি হয়, তাহলে এখান দিয়ে আমি আরেকবার দেখাচ্ছি, যে কমন একটা ট্র্যাক, এটা কমন একটা ট্র্যাক দেখা যাচ্ছে।
এই যে ট্র্যাকটা চলে আসছে, এই ট্র্যাকটাকে আমরা বলবো কি, ইউরিজেনিটাল ট্র্যাক্ট, আর ইউরিটাস মেটাসও বলে। তাহলে এটা হচ্ছে ইউরি জেনাইটাল ট্র্যাক্ট, এটা হচ্ছে ইউরিজিনাল ট্র্যাক্ট। ওকে, ওয়াই দিজ আর কল্ড ইউরিজেনিটাল ট্র্যাক্ট, কারণ এখান দিয়ে কিন্তু এই ইউরেথ্রার মধ্যে দিয়ে ইউরিন পাস করছিল, এখন কিন্তু এখান দিয়ে স্পাম আর সিমেনও পাস করবে। তো এই কমন ট্র্যাকটাকে আমরা বলে থাকি ইউরিজেনিটাল ট্র্যাক্ট। এই ডায়াগ্রামটা আমি ঠিক মতো হলো না, একটু আরেকবার ট্রাই করি। সব মোটামুটি এরকম ধরনের, ট্র্যাকটা কিন্তু সামনের দিকে একটু ন্যারো হতে থাকে, ঠিক আছে, এটা এরকম ন্যারো হয়ে যায়। এই জায়গাটা না আরেকটা গ্ল্যান্ড থাকে, এই জাংশনে, কোথায়, ইউরেথ্রা আর ইজাকুলেটরি ড্রাক্ট, মানে ইউরোজেনিটাল ট্র্যাক্ট যেখানে বলছি, এখানে একটা, এখানে ওয়ান অ্যান্ড অনলি একটাই গ্ল্যান্ড থাকে। এখানে একটা গ্ল্যান্ড থাকে যার সিক্রিশন কিন্তু এর ভেতরে এইখানে পুট ডাউন হয়। এই সিক্রিশনটা কিন্তু এখানে পুট ডাউন হয়। এই যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ, জাংশনটা আছে, এটা একটাই থাকে, বাকি সব দুটো আছে। সেমিনাল ভেসিকল এই সাইডেও আছে, ইজাকুলেটরি ডাক্ট এখানেও আছে, কিন্তু এখানে একটা গ্ল্যান্ড থাকে। দিস গ্ল্যান্ড ইজ কল্ড প্রস্টেট গ্ল্যান্ড। আরেকটা গ্ল্যান্ড পেলাম আমরা, এটাকে বলা হয় প্রস্টেট গ্ল্যান্ড। চলো এটার ফাংশন বলবো আমরা, গ্ল্যান্ডের প্রত্যেকটা ফাংশন ডিসকাস করবো একটু পরে বলছি। প্রস্টেট গ্ল্যান্ড, ডায়াগ্রামটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, এখান থেকে একটা গ্ল্যান্ড থাকে, এটাকে বলা হয় প্রস্টেট গ্ল্যান্ড। এই যে ইউরোজেনিটাল ট্র্যাকটা চলছে না, এটা চলতে চলতে এটা আউটার মোস্ট সাইডে একটা মাস্কুলার স্ট্রাকচার ডেভেলপ করে বসে, এখান থেকে একটা মাসলস মেড স্ট্রাকচার ডেভেলপ করে, এরকম ধরনের একটা মাস্কুলার স্ট্রাকচার ডেভেলপ করে বসে। একটা মাস্কুলার স্ট্রাকচার ডেভেলপ করে, দেখো এর মাউথে কিন্তু এই ইউরোজেনিটাল ট্র্যাকটা আছে। দিস আর এক্সটার্নাল জেনিটেলিয়া, এই মাস্কুলার যে স্ট্রাকচারটা হয়, এই স্ট্রাকচার এক্সটার্নাল জেনিটেলিয়া, যেটাকে আমরা বলে থাকি পেনিস। কপুলেটরি স্ট্রাকচার, তাহলে পেনিসটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া, এক্সটার্নাল জেনিটেলিয়া। ওকে, এবার দেখো বেস অফ দ্য পেনিস, এখানে আরেকটা গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার থাকে, আরেকটা না, পেয়ার অফ থাকে, এখানে একটা গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার, এখানে একটা গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার, মানে গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডের সিক্রিশনে এখানে পুট ডাউন হয়। দিস গ্ল্যান্ড পেয়ার, এই যে পেয়ার মোটর দানার মতো দেখতে হবে, is called bulbourethral gland or Cowper's gland, Cowper's or bulbourethral gland। আমরা ফিমেল জেনিটাল ট্র্যাকেও এরকম কিছু দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো কিছু পেলাম ডাক্ট, এই যে ডাক্ট, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরোজেনিটাল ট্র্যাক্ট, এটাও ডাক্টের মধ্যে আসে। আর কিছু প্ল্যান গ্ল্যান্ড, গ্ল্যান্ড গুলোর মধ্যে কি কি আসছে, গ্ল্যান্ডের মধ্যে গ্ল্যান্ডের মধ্যে আসছে হচ্ছে সেমিনাল ভেসিকলস আসছে, সেমিনাল ফ্লুইড রিলিজ করছে, প্রস্টেট গ্ল্যান্ড আসছে, আর কাউপার্স গ্ল্যান্ড আসছে। এই গ্ল্যান্ডের প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন আছে, গ্ল্যান্ড মানে কিছু সিক্রিশন করবে। এক্সটার্নাল জেনিটেলিয়াকে আমরা কি বলে থাকি, পেনিস। চলো এবার আমরা এগুলোর কিছু ফাংশন জানি, যেগুলো যেগুলো গ্ল্যান্ড পেলাম, ফাংশন আমি এখানেই মেনশন করবো। প্রথমে তো বলেই দিয়েছি, একটা আমাদের পড়াই হয়ে গেছে এই জায়গাটা, কোনটা, যেটা হচ্ছে ফাংশন গুলো দেখি, হ্যাঁ। একটা তো আমরা সেমিনাল ফ্লুইড, সেমিনাল ফ্লুইড রিলিজ হয় কোথা থেকে, সেমিনাল ফ্লুইড রিলিজ হয় হচ্ছে সেমিনাল ভেসিকলস থেকে, এটা আমরা ফাংশন পড়েছি। প্রস্টেট গ্ল্যান্ড, চলো প্রস্টেট গ্ল্যান্ডের ফাংশন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। এ না, প্রস্টেট গ্ল্যান্ড কি করে না, কিছু অ্যালকালাইন পিএইচ সিক্রিট করে, সিক্রিট সাম অ্যালকালাইন,
অ্যালকালাইন পিএইচ এটা কখন কাজে দেয়? অ্যালকালাইন পিএইচ এর জন্য না, এখানে অ্যালকালাইন পিএইচ এর জন্য এই ইউরোজেনিটাল ট্র্যাক্টে সাধারণত ইনফেকশনের চান্স থাকে না। আর এই অ্যালকালাইন পিএইচ সিমেন্টকে অ্যালকালাইন করে। আর সিমেন্ট যখন ডিপোজিট হয় ভ্যাজাইনাল ট্র্যাক্টে, ভ্যাজাইনাল ট্র্যাক্টের পিএইচ থাকে অ্যাসিডিক। তো ওই অ্যাসিডিক পিএইচ আর এটা অ্যালকালাইন পিএইচ এ স্পার্ম গুলো নিউট্রাল হয়ে যায়, তার জন্য স্পার্মের অ্যাসিডিক পিএইচ এর এফেক্টটাকে কমায়। হ্যাঁ, তো এ কি করে? অ্যালকালাইন পিএইচ প্রোভাইড করে। প্রস্টেট গ্ল্যান্ড এরকম ধরনের কিছু জিনিস সিক্রিট করে, বাইকার্বনেট। হ্যাঁ, এগুলো সিক্রিট করার জন্য এই হচ্ছে অ্যালকালাইন পিএইচ সিক্রিট করে। আর প্রস্টেট গ্ল্যান্ডের আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন কি, এখান থেকে না প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়। প্রস্টাগ্ল্যান্ডিন এটা একটা হরমোন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রস্টাগ্ল্যান্ডিন? প্রস্টাগ্ল্যান্ডিন যখন সিমেন্ট ডিপোজিট হয় ভ্যাজাইনাতে ওর ফিমেল জেনিটাল ট্র্যাক্টে, প্রস্টাগ্ল্যান্ডিনের জন্য না ভ্যাজাইনাল কন্ট্রাকশন হয়, ভ্যাজাইনাল ওয়াল কন্ট্রাক্ট করে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ প্রস্টাগ্ল্যান্ডিন? কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট, কন্ট্রাকশন অফ ভ্যাজাইনা, কন্ট্রাকশন অফ ভ্যাজাইনা, ভ্যাজাইনাল ওয়াল, ভ্যাজাইনা স্মুথ মাসল, স্মুথ মাসল, স্মুথ মাসল। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন প্রস্টেট গ্ল্যান্ডের। চলো তারপরে চলে আসি আমরা কাউপার্স গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এর ফাংশনটা বোঝো। এটা কি করে? মিউকাস রিলিজ করে, রিলিজ মিউকাস। মিউকাস কি করে? মিউকাসের জন্য লুব্রিকেশন হয়, পিচ্ছিল রাখে পথটাকে, লুব্রিকেশন, লুব্রিকেশন করে। ওকে, মিউকাস কি করে? মিউকাসের জন্য লুব্রিকেশন হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা দেখলাম গ্ল্যান্ড। এবার দেখো কয়েকটা কথা বলি, পেনিসের ইন্টারনাল স্ট্রাকচারও আসবো। যে কি দেখতে পেলাম যে পেনিস থেকে আচ্ছা পেনিস একটু বলেই দিই এটা। চলো, এক্সটার্নাল জেনিটেলিয়া, পেনিস এটা না কপুলেটরি স্ট্রাকচার, এটা ফাংশন, এটা কপুলেটরি স্ট্রাকচার, কপুলেটরি স্ট্রাকচার, কপুলেশন মানে সঙ্গম, এটা হচ্ছে কপুলেটরি স্ট্রাকচার। ওকে। আর পেনিস মেড আপ অফ মাসল। পেনিস কি থাকে? পেনিসের মধ্যে মাসলস থাকে, স্পেসিফিক কিছু মাসলস থাকে, নার্ভ থাকে, আর কি থাকে? ব্লাড ভেসেলস, বিভি, ব্লাড ভেসেলস। এটা কোনো বনি স্ট্রাকচার না কিন্তু। বাট পেনিস ইরেক্ট হয়, পেনিস ইরেক্ট হয় ডিউ টু প্রেজেন্স অফ স্পেসিফিক মাসলস। এই মাসলস এর জন্য পেনিস কি হয়? ডিউরিং কপুলেশন পেনিস ইরেক্ট হয়। পেনিস ইরেক্ট ইন নেচার ডিউরিং কপুলেশন, ডিউরিং কপুলেশন। এটা টোটালটাই প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে রেগুলেটেড, এটা এখানে বলার স্কোপ নেই। হ্যাঁ, ডিউরিং কপুলেশন, ডিউরিং কপুলেশন পেনিস ইরেক্ট হয়, পেনিস ইরেক্ট হয়, সরি, ডিউ টু দিস স্পেসিফিক মাসল। এবার পেনিসের স্ট্রাকচারটা কিরকম এটা যদি জানতে হয় না আমাদের, তো এটা টিএস করতে হবে। আচ্ছা, পেনিসের এক্সটার্নাল কিছু স্ট্রাকচার আছে বলে দিতে হবে, তারপরে বলছি। চলো, এই যে ইরেকটাইল স্ট্রাকচার, তাহলে পেনিস যেটা দেখলাম এটা একটা মাসকুলার স্ট্রাকচার, এরকম ধরনের একটা মাসল মেড স্ট্রাকচার। এটা মাসকুলার স্ট্রাকচার, এর ভিতরে প্রচুর নার্ভ থাকে। এবার এই যে টিপ পোর্শন থাকে, পেনিসের টিপ পোর্শনটাকে বলা হয় গ্লান্স, গ্লান্স পেনিস, টিপ পোর্শন অফ দ্য পেনিস ইজ কল্ড গ্লান্স। দেখো এখানে কিন্তু এই যে ইউরোজেনিটাল ওপেনিংটা আছে, পেনিসের যেটা ওপেনিং, আর এইখানে কিছু স্কিন দিয়ে এটা ফোল্ড থাকে, এই যে উপরের যে গ্লান্সে যে স্কিন থাকে, স্কিনের যে ফোল্ড থাকে এটাকে বলা হয় ফোর স্কিন, ফোর স্কিন। টিপ পোর্শনটাকে বলা হয় গ্লান্স পেনিস, আর এর উপরে একটা স্কিনের ফোল্ডিং থাকে, এটাকে বলা হয় ফোর স্কিন। পেনিসের যদি ইন্টারনাল স্ট্রাকচার আমাদের স্টাডি করতে হয় না, তাহলে এর একটা টিএস করতে হবে। এর যদি আমরা টিএস করি, এরকম ক্রস সেকশন করি এখানে, বা যেখানেই হোক এই পার্টে বলবো, এখানে ক্রস সেকশন করলে কি পাবো? দেখো, পেনিসের ক্রস সেকশন, তাহলে টিএস অফ
পেনিস। কেন আমরা এটা বলছি? আমরা এটা পড়তে যাচ্ছি এই কারণে বললাম যে পেনিস মাসেলস দিয়ে তৈরি, তো মাসেলস গুলো একটু দেখি। তো পেনিসকে যদি একটা আমরা ক্রস সেকশন করি, এটা এরকম ধরনের, একদম সার্কুলার হয় না এটা। এটা এরকম এতটা সার্কুলার হয় না, একটু রকম হয়। তো এই হচ্ছে, আর এটা অ্যান্টেরিয়র পার্ট, ধরে নাও এটা অ্যান্টেরিয়র পার্ট। আর এটা হচ্ছে প্রস্টেরিয়র পার্ট, পশ্চাৎ ভাগ, posterior পার্ট। এবার এখানে কিছু স্পেসিফিক মাসেলস থাকে। দেখো, প্রস্টেরিয়র পার্টে না এরকম দুটো মাসেলস থাকে, মাসেলস কিন্তু এখানে ব্লাড ভেসেলস থাকে প্রচুর ভেতরে, দিজ আর মাসেলস। এই মাসেলসটাকে বলা হয় কর্পোরা ক্যাভার্নোসা। আরেকটা মাসেলস থাকে অ্যান্টেরিয়র পার্টে, এটার নাম কর্পাস পঞ্জিওসাম। এবার ম্যাটারটা কি, কর্পাস পঞ্জিওসামের ভেতরে, কর্পাস পঞ্জিওসামের ভেতরে তাহলে এই পোরটা কোথা থাকে, ইউরোজেনিটাল পোর, এটা কিন্তু এখানে থাকে। ইউরোজেনিটাল পোর কিন্তু সার্কুলার হয় না, একটু স্পিন্ডল শেপের হয়। এই যে পোরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউরোজেনিটাল পোর। ইউরিজেনিটাল পোর, আচ্ছা কোশ্চেন আছে যে ইউরোজেনিটাল পোর কোন জায়গাটায় থাকে, পেনিসের কোন টিস্যু স্ট্রাকচারের মধ্যে থাকে? কর্পাস স্পঞ্জিওসাম, দিস বোথ টিস্যু, কর্পাস ক্যাভার্নোসা, কর্পোরা ক্যাভার্নোসা এন্ড কর্পাস স্পঞ্জিওসামস আর ইনভলভস ইন পেনিস ইরেকশন। পেনিসের যে ইরেকটাইল নেচার হয়, পেনিসের যে ইরেকটাইল নেচার হয়, ডিউ টু দিস ইরেকশন, ওই রিজিড যে স্ট্রাকচার হয় ডিউরিং কপুলেশন, তার জন্য দায়ী হচ্ছে এই দুটো টিস্যু। একটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, একটা হচ্ছে কর্পোরাস স্পঞ্জিওসাম। কোনো সময় বিভিন্ন কারণে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেমের জন্য বা মাসেলস কন্ট্রাকশন হয় না, এজ রিলেটেড আরো অন্যান্য অনেক কজ আছে, তার জন্য যদি পেনিস ইরেক্ট না হয় তাহলে সেটাকে বলা হয় ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন মানে কপুলেশনের সময় সেই কোনো স্টিমুলাস পৌঁছাচ্ছে না বলে, কোনো আরো অন্যান্য কারণে পেনিস ইরেক্ট হচ্ছে না, ইরেকটাইল ডিসফাংশন কে বলা হয়। পেনিস যদি এই কাজটা করতে না পারে, ইরেক্ট যদি না হয়, ইরেকটাইল ডিসফাংশন হয়, এটাকেই বলা হয় ইম্পোটেন্সি। তাহলে ইম্পোটেন্সি মানে এটা না যে স্পাম প্রোডাকশন করতে পারছে না, এরকম মিসকনসেপ্ট এটা। ইম্পোটেন্সি মানে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, পেনিস যদি ইরেক্ট না হয় তবে সেটাকে বলা হয় ইম্পোটেন্সি। তাহলে ওভারঅল গেল, এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। দেখো, মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে টেস্টিস বলেছিলাম পেয়ার অফ থাকে, প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বিকজ ইটস সিক্রিটস টেস্টোস্টেরন সেক্স হরমোন অ্যান্ড রিলিজ স্পাম। এবার দেখো, টেস্টিস থেকে স্পাম রিলিজ হলো, এপিডিডাইমিস দিয়ে ভাস ডিফারেন্স দিয়ে আসলো, কিন্তু যখনই এখানে পৌঁছালো ইজাকুলেটরি ডাক্টের মধ্যে, তখন শুধুমাত্র স্পাম থাকছে না, এখানে কিন্তু সেমিনাল ফ্লুইডও চলে আসছে, এর মধ্যে আরো অন্যান্য জিনিস আছে। তারপরে প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রিশন, এখানে আমরা পড়লাম প্রস্টাগ্ল্যান্ডিন অ্যালকালাইন পিএইচ রিলিজ করছে। নেক্সট কাউপার্স গ্ল্যান্ড বা বালবিউরেথ্রাল গ্ল্যান্ড থেকে মিউকাস রিলিজ করছে, যেটা লুব্রিকেশন করছে, পিচ্ছিল রাখতে সাহায্য করছে। তাহলে ডিউরিং কপুলেশন পেনিস কি করতে পারে, যখন ইরেক্ট হয় পেনিস থেকে যেটা রিলিজ হয় সেটা কিন্তু স্পাম বলি না, সেটাকে আমরা বলি হচ্ছে সিমেন। তো পেনিস থেকে সিমেন রিলিজ হওয়া, অ্যাকচুয়ালি সিমেন ডিপোজিটেড ইনটু ভ্যাজাইনা বা সিমেন রিলিজ হওয়াকে বলা হয় পেনিস যখন সিমেন ডিসচার্জ করে, ডিসচার্জ সিমেন, এটাকে আমরা বলে থাকি ইনসেমিনেশন।
আর ইনসেমিনেশন হবে ইজাকুলেশন বলে বেটার টার্ম, ইজাকুলেশন। ইনসেমিনেশনটা অন্য জিনিস, ইজাকুলেশন, সরি। ইজাকুলেশন। তাহলে আবার এবার আমরা চলে আসবো হোয়াট ইজ সিমেন। সিমেন মানে কি? হোয়াট ইজ সিমেন? সিমেন কি বোঝায়? মেল রিপ্রোডাক্টিভ পার্ট এক্সটার্নাল জেনিটেলিয়া থেকে ডিউরিং কপুলেশন অর ইরেক্ট ইরেকটাইল নেচার যখন হয় সেই সময় পেনিস যেটা রিলিজ করে সিমেন, সেই সিমেনের মধ্যে থাকে কি, দেখো সিমেনের কনস্টিটিউয়েন্ট কি। সিমেনের কনস্টিটিউয়েন্ট বলতে আছে এর মধ্যে স্পার্ম অবশ্যই, স্পার্মস আছে। আর কি থাকে? আর থাকে আদার্স গ্ল্যান্ড সিক্রিশন, আদার্স গ্ল্যান্ড সিক্রিশন। এই যে আদার্স গ্ল্যান্ড সিক্রিশন বলতে আমরা কোন কোন গ্ল্যান্ড বলবো? সংক্ষেপে লিখি, সেমিনাল ভেসিকেলস আছে, প্লাস প্রস্টেট গ্ল্যান্ড আছে, একটা থাকে প্রস্টেট গ্ল্যান্ড, প্লাস কাউপার্স গ্ল্যান্ড থাকে। এই সিক্রিশনটাকে না, এই সব টোটাল সিক্রিশনটাকে বলা হয় সেমিনাল প্লাজমা। তাহলে আদার্স গ্ল্যান্ডের সিক্রিশনকে আমরা কি বলে থাকি? এই আদার্স গ্ল্যান্ডের সিক্রিশনকে আমরা বলে থাকি হচ্ছে সেমিনাল প্লাজমা। এটাকে বলা হয় সেমিনাল প্লাজমা। সেমিনাল প্লাজমা। এবার এর তো কনস্টিটিউয়েন্ট আমরা জানি সেমিনাল প্লাজমার মধ্যে কি কি থাকে। সেমিনাল ফ্লুইডের মধ্যে ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম থাকে, সাইট্রেট থাকে, ফ্রুক্টোজ থাকে, দেন অ্যালকালাইন পিএইচ থাকে, প্রস্টাগ্ল্যান্ডিন থাকে, প্রস্টেট গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, আর মিউকাস থাকে ফর লিব্রিকেশন। ওভারঅল এটা দিয়ে সিমেন কনসিস্ট হয়। এবার কতটা কি থাকে, কত প্রপোর্শন থাকে? দেখো, স্পাম থাকে মাত্র 10%। সিমেনের মধ্যে স্পাম থাকে মাত্র 10%। আর এই সেমিনাল প্লাজমা কত থাকে? 90%। 90%, এর মধ্যে ওয়াটারও আছে কিন্তু। ঠিক আছে। এবার এই সেমিনাল প্লাজমার কিন্তু ইম্পর্টেন্ট ফাংশন আছে, যেমন আগে আমরা দেখেছি এই সেমিনাল ফ্লুইডের মধ্যে যেটা রিলিজ হয় ফ্রুক্টোজ, সাইট্রেট, এগুলো কিন্তু নারিশমেন্ট দেয়। তার মানে সিমেনের মধ্যে কি থাকে? সিমেনের মধ্যে কিন্তু ফ্রুক্টোজ পাওয়া যায়। ঠিক আছে। এই জন্য যখন কোনো রেপ হয়, সেই রেপে যে টেস্ট করা হয় না, রেপ কেসগুলোতে যে টেস্ট হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজের টেস্ট, কিছু না। রেপ টেস্টের মধ্যে ভ্যাজাইনাল ফ্লুইডে, অর্থর, ক্লথ, এরকম যেখানে কোনো সিমেন্ট ডিপোজিট হয়েছে সেই জায়গায় জাস্ট হচ্ছে দেখা হয় ফ্রুক্টোজ আছে কিনা, ফ্রুক্টোজের টেস্ট করা হয়। কারণ ফ্রুক্টোজ কিন্তু একটা সিমেন্টের ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট। ফ্রুক্টোজ কিন্তু ফ্রুটে পাওয়া যায়, আর এই সিমেন্টের মধ্যে পাওয়া যায় ফ্রুক্টোজ। এর ফাংশনটা কিন্তু স্পামকে নারিশমেন্ট করা। তো ওখানে ফ্রুক্টোজের টেস্ট হয়। এই জন্য রেপ যাদের হয় তাদেরকে যদি স্নান করিয়ে দেওয়া হয় বা জলে পড়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু সমস্ত এভিডেন্স লস্ট হয়ে যেতে পারে, কেননা ফ্রুক্টোজ তো ডিজলভ হয়ে যাবে। আচ্ছা, চলো এবার আমরা দেখি যে সিমেনের পরিমাণ কত পার ইজাকুলেশন, এই যে পেনিস থেকে যেটা রিলিজ হয়। তো সিমেন যেটা রিলিজ হয় পার ইজাকুলেশনে, সেটা 3.5 to 4.5 ml পার ইজাকুলেশন। পার ইজাকুলেশনে এতটা সিমেন রিলিজ হয়। ঠিক আছে। এবার এই 3.5 এর মধ্যে কত পার্সেন্ট স্পাম থাকে? 10% আমরা জানি। 10% কি থাকে? এবার 10% স্পামের পরিমাণটা শোনো। 10% স্পাম, কিন্তু এর পরিমাণটা কত 10%-এর? এটা প্রায় দেখা যায় 250 থেকে 300 মিলিয়ন স্পাম থাকে। তাহলে সিমেনের মধ্যে ওভারঅল কনস্টিটিউয়েন্ট স্পাম কম 10%, আর সেমিনাল প্লাজমা বেশি থাকে। কিন্তু এই 10% হলেও পার ইজাকুলেশনে যে পরিমাণ সিমেন্ট রিলিজ হয়, 4.5, 3.5 to 4.5, এর মধ্যে 10% মানে প্রায় 250 থেকে 300 মিলিয়ন স্পাম থাকে।
এতটা পরিমাণ স্পাম দরকার হয়, কারণ আমরা ফার্টিলাইজেশনে যখন পড়বো তখন দেখবো স্পাম তো ডিপোজিট হয় ফিমেল জেনিটাল ট্র্যাক্টে এত পরিমাণে, কিন্তু এটা যখন ফ্যালোপিয়ান টিউবের কাছে পৌঁছাবে না, মাউথ অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, সেখানে 100 অফ স্পাম পৌঁছায়, কারণ অ্যালকালাইন এই অ্যাসিডিক পিএইচ এ এই যাত্রাপথে অনেক স্পাম নষ্ট হয়ে যায়। এই 100 স্পামের মধ্যে রেস হয়, কোনো একটা স্পাম গিয়ে এগকে ফার্টিলাইজ করবে, যেগুলো আমরা পরে আসবো। তাহলে এই দাঁড়ালো আমাদের ওভারঅল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। দেখো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রাইমারি রিপ্রোডাক্টিভ সিস্টেম টেস্টিস, পেয়ার অফ টেস্টিস থাকে, আমরা একটা সাইড দেখিয়েছি। তারপরে এগুলো বাকি সব হচ্ছে সেকেন্ডারি, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স। নেক্সট চলে আসি আমরা সেমিনাল ভেসিকলস, ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট যেখানে গিয়ে কানেক্ট হয়েছে, এই যে সেটা হচ্ছে ইউরেথ্রার ব্রাঞ্চ। তো ইউরেথ্রা থেকে এখন তো ইউরিন আসবে না, একই ট্র্যাক্টে সিমেনও আসে, কিন্তু আলাদা আলাদা সময়, একসাথে না। এই ট্র্যাকটাকে আমরা বলে থাকি ইউরিজেনিটাল ট্র্যাক্ট। ইউরিজেনিটাল ট্র্যাক্ট এক্সটার্নাল ওপেনিং যার সঙ্গে গিয়ে জুড়ে গেছে সেটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া, পেনিস। পেনিস সম্পর্কে ডিসকাস করলাম। বেস অফ দ্য পেনিসে দুটো গ্ল্যান্ড থাকে, কাউপার্স গ্ল্যান্ড আর বালবিউরেথ্রাল গ্ল্যান্ড। মিউকাস রিলিজ করে, তার জন্য এটা লুব্রিকেশন হয়, পথটা পিচ্ছিল থাকে। আর এই প্রস্টেট গ্ল্যান্ডের কিন্তু খুব ইম্পর্টেন্ট ফাংশন এটা, এখানে অ্যালকালাইন পিএইচ এর জন্য কোনো জার্মের ইনফেকশন হতে দেয় না। আর তার সাথে সাথে ফিমেল জেনিটাল ট্র্যাক্টে স্পামকে অ্যাসিডিক পিএইচ থেকে প্রোটেক্ট করে। আরেকটা তো বললামই, প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ করে, যেটা ভ্যাজাইনাল স্মুথ মাসেলসকে কন্ট্রাক্ট করে ডিউরিং কপুলেশন। তাহলে ওভারঅল সিমেন কাকে বলি? স্পাম প্লাস আদার্স গ্ল্যান্ডের সিক্রিশন। আদার্স গ্ল্যান্ডের সিক্রিশনকে একত্রে আমরা কি বলি? সেমিনাল প্লাজমা। তার মধ্যে ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট গুলো বললাম। এবার এই সিমেন রিলিজ হওয়াকে বলা হয় ইজাকুলেশন। পার ইজাকুলেশনে 3.5 to 4.5 ml এর মতো সিমেন রিলিজ হয়। 10% হলেও পরিমাণটা হচ্ছে 250 থেকে 300 ml। অর্থাৎ ওভারঅল যেটা দাঁড়ালো, এর মধ্যে থেকে মাত্র একটা স্পাম গিয়ে ওভামকে ফার্টিলাইজ করে। এর পরের ভিডিওতে আমরা চলে আসবো ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম।